আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি অনার্স প্রথম বর্ষের জন্য বাজারজাতকরণ নীতিমালা বই থেকে সংক্ষিপ্ত প্রশ্নমালা, যে অধ্যায়টি আমি গত কয়েকদিন পড়াচ্ছিলাম, অর্থাৎ বাজার বিভক্তিকরণ, লক্ষ্যবাজার স্থিরকরণ আর হচ্ছে বাজারে অবস্থান গ্রহণ। এই অধ্যায়ে কোনো কোনো বইতে হয়তো আলাদা করে অধ্যায় দেওয়া থাকবে, কোনো কোনো বইতে 3টি অংশ একই অধ্যায়ে দেওয়া থাকবে। সে যাই হোক, আজকেও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং এই অনলাইন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে শ্রদ্ধা জানিয়ে এবং সেই সাথে বর্তমান সরকারের যে অক্লান্ত প্রয়াস এই অনলাইন কার্যক্রমের ক্ষেত্রে, তাদের যে পূর্বের যে কার্যক্রম, বিশেষ করে অনলাইন যখন আমাদের দেশে ইন্টারনেট যখন একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই পরিস্থিতিকে ওভারকাম করে আমরা এখন প্রতিটি বিষয়, শুধুমাত্র লেখাপড়া নয়, প্রতিটি বিষয়, লেনদেন, আর্থিক লেনদেন, ব্যাংকিং, বিমা থেকে শুরু করে টিকেটিং, রিজার্ভেশন, এমনকি কোভিড-19 এই দুর্যোগকালীন সময়ে আমরা এই অনলাইন কার্যক্রম অর্থাৎ ইন্টারনেট ভিত্তিক সেবা সত্যি আমাদেরকে অনেক বেশি উপকৃত করেছে। সেই জন্য সরকারকেও অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, তো গত ক্লাসে আমি যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যেটা কিছুটা আলোচনা করেছিলাম, তোমরা মূল সংক্ষিপ্ত প্রশ্ন যে মূল উত্তরটা এক লাইনে বলে দেবে। অর্থাৎ ধরা যাক যে সুবিধা বিভক্তিকরণ কি, সুবিধা গত ক্লাসে বলেছিলাম। তার মানে হচ্ছে সুবিধা বিভক্তিকরণ হচ্ছে মূলত একটি পণ্য থেকে কোনো কোনো ক্রেতা এক ধরনের সুবিধা পেতে চায় আর অন্য কোনো ক্রেতা অন্য কোনো সুবিধা লাভ করতে চায়। যেমন ধরো, যদি বলা যায় যে এই ফ্রিজের কথা, যেমন খুচরা কারবারি তার দোকানে ফ্রিজটি রাখবে তার ব্যবসায়িক কার্যক্রমের জন্য, অর্থাৎ সুবিধার জন্য, আর গৃহস্থলী কাজের জন্য যে ছোট পরিবার আছে সে তার সপ্তাহের বাজার বা মাসের বাজারটা করে রেখে দেবে। এই যে সুবিধার বিষয়গুলো এবং সেখানে জড়িত থাকবে সুবিধার অন্যান্য বিষয়গুলো, যেমন ধরো বিদ্যুতের সাশ্রয়, মূল্যের ব্যাপার, বিক্রয়োত্তর সেবা ইত্যাদি ইত্যাদি। এটাই বেনিফিট অফ সেগমেন্টেশন। অর্থাৎ কে কীভাবে একটি পণ্য থেকে সেবা পেতে চায় বা পণ্যটিই পেতে চায়, কী ধরনের সুবিধার উপর ভিত্তি করে। ধরো মুঠোফোনের কথাই যদি বলা যায়, এক এক ক্রেতা গোষ্ঠীর জন্য এক এক ধরনের সুবিধা সম্পন্ন পণ্যগুলি বাজারে বিদ্যমান বা প্রচলিত। তোমরা দেখতেই পাচ্ছ যে আইফোনের যে খুব নতুন সংস্করণ, আমরা অবাক হয়ে লক্ষ্য করি আমাদের ইন্টারনেটের, আমাদের ফেসবুক পেজে আমাদের স্টুডেন্টরাও এমন বিজ্ঞাপন দিচ্ছে, এমন একটি স্টোরি দিচ্ছে, এমন একটি ছবি দিচ্ছে, যেটা সত্যি এই পণ্য সম্পর্কে আমাকে বা আমরা যারা মার্কেটিংয়ের সাথে জড়িত, যারা শিক্ষার্থী, সত্যি অবাক করে। যে একটি আইফোন 12, সম্ভবত আইফোন 12 যে সিরিজটি বাজারে এখন আসছে, সেটি বেশ দামি। তার মানে এই ফোনটা কিনতে হলে তাকে কিডনি বিক্রি করতে হবে, এই বিজ্ঞাপনও আমরা দেখি। অর্থাৎ পণ্যের প্রতি কতখানি মমত্ববোধ, কতখানি আগ্রহ, কতখানি তাকে পাওয়ার যে ইচ্ছা, চাহিদা তৈরি করা। এই যে প্রোডাক্ট, এই যে বিপণনকারী প্রতিষ্ঠান, মুঠোফোনের আইফোন তৈরিকারী যে যারা করেছেন, নিশ্চয়ই তারা ক্রেতাদের মনে ওই অবস্থানটি তৈরি করেছেন, যাতে করে ক্রেতারা 6 মাস আগে থেকেই বা 1 বছর আগে থেকেই তৈরি থাকে এই পণ্যটি যেদিন বাজারে আসবে এই সুবিধা নিয়ে সেটি আমাকে কিনতেই হবে অ্যাট এনি কস্ট, মেবি তার কিডনির পরিবর্তে। তো যাই হোক, এইটা নিশ্চয়ই আমাদের ওই ছাত্রী করবে না। আছিয়া খাতুন তার স্টোরিতে এটা দিয়েছেন, আমি যেটা সত্যি অবাক হলাম, যেটা চীনের কোনো
একটা গল্প, চীন দেশের একটা কিশোর তার কিডনি বিক্রি করে আইফোন কিনেছিল। সেই যে একটা বিষয় পণ্য সম্পর্কে, পণ্যের যে আগ্রহ চাহিদা, এটা সারা পৃথিবীতে তাক লাগিয়ে দেয়। অর্থাৎ এই যে বিপণনকারী প্রতিষ্ঠান, সে এমন একটা অবস্থানে চলে গিয়েছে, তাতে সে তার দুটো কিডনির একটা কিডনি বিক্রি করে দিয়েও সেই পণ্যটা পেতে চায়। যাই হোক, এগুলি জাস্ট বেশিরভাগ হয়তো আমরা কথার কথা, কিন্তু এটা সত্যি আমাদেরকে বেশ উৎসাহিত করে যারা মার্কেটিংয়ের সাথে জড়িত। আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে সুবিধা বিভক্তিকরণ, যেটা একটু আলোচনা করলাম। তারপরে করব হচ্ছে লক্ষ্য বাজার, অর্থাৎ যে অভিষ্ট বাজার বা লক্ষ্য বাজার বিভক্তিকরণটা কি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য বাজার বিভক্তিকরণ আমরা যখন বিভক্তিকরণ অধ্যায়ে আলোচনা করি তখন লক্ষ্য করি যে এই অধ্যায়টি পড়ার সময় বা আমরা মোটামুটি প্রায় প্রতিটা বিজ্ঞাপন সম্প্রচারের সময় লক্ষ্য করি প্রতিটি পণ্য সবার জন্য না। অর্থাৎ অভিষ্ট বাজার মানে হচ্ছে টার্গেট বাজার, মানে হচ্ছে যাদেরকে লক্ষ্য করে, যাদের জন্য পণ্যটা তৈরি ও বিপণন করা হয়, পণ্য বা সেবা। এক লাইনে বলা হয় যে অভিষ্ট বাজার হচ্ছে ওই ধরনের নির্দিষ্ট প্রয়োজন এবং বৈশিষ্ট্য সম্পন্ন ক্রেতাদের একটি সেট, যারা সেই সমস্ত বিপণনকারী প্রতিষ্ঠান সেই ক্রেতাদের জন্য দিয়ে থাকে। যেমন ধরা যাক ডায়াবেটিক্সের রোগীদের জন্য হয়তো ইনসুলিনের, তার মানে হচ্ছে এই যে লক্ষ্য বাজার ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের জন্য একটা বিশেষ পণ্য, অর্থাৎ লক্ষ্য তাদের জন্য। যেমন ধরা যাক নিডো, ছোট শিশুদের জন্য, সেটি শুধুমাত্র ছোট শিশুরাই এই পণ্যটি তাদের চাহিদা পূরণের জন্য বিপণন করা হয়ে থাকে। যদিও আমরা লক্ষ্য করি ছোট শিশুদের অনেক খাবার বড়রাও খেয়ে থাকে, হরলিক্স, গ্লাক্সো। একসময় আমরা ছোটোবেলায় দেখেছিলাম গ্লাক্সোর যে গুঁড়ো দুধ, সেটা গ্লাক্সো স্মিথ অ্যান্ড ক্লেইনের উৎপাদন করা ছিল, এখন সেটি বাজারে নেই। তো যাই হোক, এরকম অনেক নেসলের অনেক প্রোডাক্ট বাচ্চাদের জন্য করা হয়ে থাকে এবং বড়দের জন্য করা হয়ে থাকে। তো মোদ্দা কথা যে লক্ষ্য বাজার হচ্ছে যে যাদেরকে লক্ষ্য করে, টার্গেট করে, যে ক্রেতাদেরকে উদ্দেশ্যে সেই পণ্য, বিশেষ ধরনের পণ্য বা সেবা বিপণন করা হয়, তাই হচ্ছে লক্ষ্য বাজার। বিখ্যাত ভদ্রলোক, সেই মার্কেটিংয়ের ফাদার বলা হয় ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রং। স্পেশালি ফাদার অফ মার্কেটিং হচ্ছে ফিলিপ কটলার। আমরা যার বই অনার্সে পড়েছিলাম, ওনার একটি সংজ্ঞা, তার সাথে ভদ্রলোক হচ্ছেন গ্যারি আর্মস্ট্রং, একটি সংজ্ঞা, সেটি বেশ জনপ্রিয়। সেই সংজ্ঞাটি আমি পড়ছি। টার্গেট মার্কেট ইজ এ সেট অফ বায়ার্স শেয়ারিং কমন নেমস or characteristics that the company decide to sell. অর্থাৎ এই যে টার্গেট মার্কেট, অর্থাৎ লক্ষ্য বাজারের যে সমস্ত ক্রেতা ভোক্তা থাকেন, সেটা এমন একটি ক্রেতার দল, যেমন ধরো সিনিয়র হতে পারে, ডায়াবেটিক্সের রোগী হতে পারে, শিশু হতে পারে, তাদের নির্দিষ্ট চাহিদা পূরণ করার জন্য যে বাজার বিভক্তি করা হয়, তাই হচ্ছে অভিষ্ট বাজার বিভক্তিকরণ। আচ্ছা, এরপর আলোচনা করব অপৃথকীকৃত বাজারজাতকরণ। প্রিয় শিক্ষার্থী, অপৃথকীকৃত শব্দ দিয়েই, এই কথা দিয়েই, অর্থাৎ আনডিফারেন্সিয়েটেড মার্কেটিং, অপৃথকীকৃত, এটা বেশ সহজ। তার মানে হচ্ছে সবার জন্য একই ধরনের পণ্য এবং সেবা বিপণন করাই হচ্ছে সবার উদ্দেশ্যে, তাই হচ্ছে অপৃথকীকৃত বাজারজাতকরণ। যখন বিপণনকারী প্রতিষ্ঠান সকল নাগরিকদের জন্য একই ধরনের পণ্য, সেখানে কোনো বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কোনো থাকে না, পুরো দেশের জনগণের চাহিদা পূরণের জন্য এই কার্যক্রম নেওয়া হয়ে থাকে, তাই হচ্ছে অপৃথকীকৃত বাজারজাতকরণ। অর্থাৎ আনডিফারেন্সিয়েট মার্কেটিং, এক কথায় বলতে গেলে সবার জন্য যে পণ্য, সবার উদ্দেশ্যে যে পণ্য বা সেবা বিপণন করা হয়। এখন এটার একটা উদাহরণ দেওয়া যেতে পারে
আমরা প্রায় লক্ষ্য করি বইতে তেমন ভালো ভালো বইতে উদাহরণগুলি দেওয়া থাকে, তোমরা তেমন বইগুলোই কিনবে। আর আমি একটি উদাহরণ দিচ্ছি, তোমরা বুঝতেই পারবে। যেমন ধরো, সমস্ত নাগরিকের জন্য, শিশু হোক বড় হোক, একটি খাবার খুবই প্রয়োজন। ধরি একটা স্ট্যান্ডার্ড, খুবই ব্র্যান্ডেড, যেমন পানি, মিনারেল ওয়াটার। ধরো মিনারেল ওয়াটার তো আমরা কিনি, ঠিক না? এমন অনেক পরিবার আছে তারা বাড়ির সমস্ত কাজের জন্যই মিনারেল ওয়াটার অথবা একটা ব্র্যান্ডেড ওয়াটার পিউরিফায়ার কিনে ফেলে, যেটা ওই পরিবারের জন্য চাহিদা পূরণ করে থাকবে। আসলে বলতে চাচ্ছি, পানিটা এমন একটা প্রোডাক্ট, হয়তো কেউ যারা একেবারে প্রান্তিক নাগরিক তারা কিনবে না, কিন্তু পানি 1 টাকা দিয়েও কিনে। গ্রামের বাড়িতে আমরা লক্ষ্য করি এটা এমন একটা প্রোডাক্ট সবার চাহিদাই পূরণ করতে পারে। অর্থাৎ ফিল্টারের পানি 1 টাকা দিয়ে 1 গ্লাস, যদিও এখন কিছু কিছু বিক্রয়কারী, খুচরো বিক্রয়কারী 2 টাকা 1 গ্লাস বিক্রি করে, সেটা ব্যতিক্রম, কিন্তু এত দাম হওয়ার কথা না। এই যে পানির দেশের মানুষ আমরা, এই প্রসঙ্গে আমি একটু আমার এই ব্যক্তিগত কথাটি বলে নিচ্ছি যে এটি তোমরা ইচ্ছা করলে তোমাদের লেখার মাধ্যমে এটা উপস্থাপন করতে পারো যে বাংলাদেশে এত পানি, কিন্তু পানি যারা বিপণন করে, ওয়াটার মানে মিনারেল ওয়াটার যারা ডিস্ট্রিবিউটর বা মার্কেটিং করে, তারা এত দাম ধরা উচিত নয়, ঠিক না? তার কস্টিং কত, তার ট্রান্সপোর্টেশন কস্ট কত, ইত্যাদি ইত্যাদি। এটা অবাক লাগে যে যার যোগান অফুরান, তার দাম এত কেন হবে? একটা মাম হাফ লিটার আমরা লক্ষ্য করি প্রায় 15 টাকা, যেখানে হয়তো বিশ্ববিখ্যাত আমেরিকার ব্র্যান্ডের একটা হয়তো সফট ড্রিঙ্কস হতে পারে 25 টাকা। তার মানে এই যে সেই প্রায় কাছাকাছি দাম, ঠিক না? এটা আমাকে সত্যি অবাক লাগে যে আমি চিন্তা করি যে এই পানির দেশের পানির কেন এত দাম? যেমন বলা যায় লবণের ব্যাপারটা, আমাদের অফুরান সমুদ্র, সেখানে লবণ আমরা যখন বাজারজাতকরণকারীরা বাজারজাতকরণ করে থাকে, সেটাও আমার কাছে খুব অবাক লাগে যে সমুদ্রের অফুরান সম্পদ কেন এত বেশি দাম ধরা হবে। যাই হোক, এটি নিশ্চয়ই আমরা লক্ষ্য করি যে এই যে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো, সবার বিপণন খরচ এক নয়। তাহলে তাদের এই উৎপাদিত পণ্য 1 কেজির যে একটি প্যাকেট বা 1 লিটারের একটি পণ্য কেন একই ধরনের দাম হবে? প্রত্যেকের কষ্ট আলাদা। অর্থাৎ সেটা ওষুধ হতে পারে, পানি হতে পারে, লবণ হতে পারে, প্রত্যেকেরই আলাদা হওয়া উচিত। যার কম খরচ তার ইউনিট কস্ট কম হবে, যার বেশি খরচ তার ইউনিট খরচ বেশি হবে। সে যদি প্রমাণ করতে পারে তার সবচেয়ে হায়েস্ট খরচ হয়েছে, এবং সে যদি ক্রেতাদের মনে ওইরকম জায়গা করে নিতে পারে, ক্রেতাদেরকে সন্তুষ্ট করতে পারে, সে হয়তো বেশি দামে বিক্রি করবে, ঠিক না? এটা যার প্রতি। কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রত্যেকটা প্রতিষ্ঠানে একই দামে বিক্রি করবে, এইটা আমি ঘোর বিরোধিতা করছি এই বিএসটি এর সিদ্ধান্তকে, বর্তমান সরকারের সিদ্ধান্তকে। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের কস্ট, প্রোডাকশন কস্ট, ডিস্ট্রিবিউশন কস্ট এক নয়। কোনো প্রতিষ্ঠানে খুবই কম, তারা ইচ্ছা করলে পণ্যের দাম, চূড়ান্ত পণ্যের দাম কম ধরতে পারে। নিশ্চয়ই শিক্ষার্থীরা আমার কথা আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি তোমাদেরকে। এ নিয়ে তোমরা ইচ্ছা করলে লেখালেখি করতে পারো, ফেসবুকে দিতে পারো, অথবা পরীক্ষার খাতাও তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। নিশ্চয়ই এগুলি যৌক্তিক। প্রিয় শিক্ষার্থী, আমি এর পরের পয়েন্টে আলোচনা করব, ঠিক এর উল্টো, পৃথকীকৃত বাজারজাতকরণ। ছোট প্রশ্ন, ডিফারেন্সিয়েটেড মার্কেটিং, অনেকটা অভিষ্ট বাজারের মতো, লক্ষ্য বাজারের মতো। অপৃথকীকৃত বাজার যদি বলা হয় যে পুরো বাংলাদেশ, সারা পৃথিবী একই ধরনের পণ্য বিপণন করা হবে, অপৃথকীকৃত বাজারজাতকরণ হচ্ছে তার ঠিক উল্টো, বা অনেকটা লক্ষ্য বাজারের মতো কয়েকটা ভাগে পৃথক করা হবে। অর্থাৎ একটি বৃহত্তর বাজারকে কৌশলগত কারণে কয়েকটি ভাগে ভাগ করে, অর্থাৎ কয়েকটি শ্রেণীগোষ্ঠীর ক্রেতাদের জন্য আলাদা আলাদা ধরনের পণ্য বা সেবা বিপণন করবে, অর্থাৎ কিছুটা পৃথক করবে। অপৃথকী বাজারজাতকরণ হচ্ছে সেই পণ্য বা সেবা বিপণনের ক্ষেত্রে বিপণনকারী পৃথকীকরণ বাজারজাতকরণ কৌশলের ক্ষেত্রে যেটা করবে সেটা হচ্ছে কিছুটা পৃথক করবে, কিছুটা আলাদা করবে। অর্থাৎ সংজ্ঞা দিলে তোমরা বুঝতে পারবে যে differentiated marketing is the market coverage
strategy which a firm decided to target several market segments. Several issue, listen carefully, several market segmentation অর্থাৎ আলাদা আলাদা মার্কেট বিভাজন, অর্থাৎ প্রতিটি বড় একটা বাজারকে, বাজার মানে তোমরা ভুল করবে না, বাজার মানে হচ্ছে ক্রেতা ভোক্তা, যারা সম্ভাব্যভাবে নিশ্চিত ক্রেতা বা ভোক্তা তাদেরকে সেল, এই বাজারকে আলাদা ভাগ করা, অর্থাৎ ছোটদের জন্য, বড়দের জন্য, নারীদের জন্য, পুরুষদের জন্য, এই যে পৃথক করা, তাই হচ্ছে পৃথকীকরণ, বাজারজাতকরণ, অনেকটা লক্ষ্য বাজারের বাজারজাতকরণ মতো। অর্থাৎ অভিষ্ট টার্গেট মার্কেটের যে সংজ্ঞাটা প্রায় এটার সাথে মিলে যায়, যদিও টার্গেট মার্কেটটা আরও স্পেসিফাই করা হয়েছে, কিন্তু পৃথকীকরণ হচ্ছে ওই পণ্যেরই কিছুটা আলাদা আলাদা শ্রেণীগোষ্ঠী, আলাদা আলাদা ক্রেতা গোষ্ঠী বা ভোক্তা গোষ্ঠীর জন্য। প্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব আমি কেন্দ্রীভূত বাজারজাতকরণ। কেন্দ্রীভূত বাজারজাতকরণ, প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো যে আমরা একটু আগে আলোচনা করলাম যে পৃথকীকৃত, অপৃথকীকৃত, এখন আলোচনা করব কেন্দ্রীভূত। অর্থাৎ কেন্দ্রীভূত মানে হচ্ছে একটি পণ্য বা সেবার বিস্তৃত মার্কেটকে না করে তার একটি অংশকে উদ্দেশ্য করে যখন বাজারজাতকরণ কার্যক্রম না হবে, তাই হচ্ছে কেন্দ্রীভূত বাজারজাতকরণ। এটি যদি আরেকটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে অনেকটা অংশ বিশেষ নিয়ে কেন্দ্রীভূত বাজারজাতকরণ। অর্থাৎ কেন্দ্রীভূত বাজারজাতকরণ হচ্ছে একটি বিস্তৃত বাজারজাতকরণ, যেখানে একটি বাজারের বৃহত্তর অংশ বা কয়েকটি বিভাগে বা কোটরে কাজ করে থাকে, ছোট ছোট অংশে কাজ করে থাকে। অর্থাৎ একটি বড় বাজারকে নিয়ে সে কার্যক্রম করবে না, তার একটি অংশ যেটা তার খুবই পটেনশিয়াল, সম্ভাবনা লক্ষ্য অর্জন, অর্থাৎ মুনাফা নিশ্চিতের সম্ভাবনা খুবই বেশি, সেই অংশকে যখন উদ্দেশ্য করে যখন বাজারজাতকরণ কার্যক্রম নেবে, তাই হচ্ছে কেন্দ্রীভূত বাজার। এটা অনেকটা আমরা যে বাজারজাতকরণ কৌশলে যে পড়ি না, মার্কেট লিডার, মার্কেট চ্যালেঞ্জার, এরকম যে আরেকটা হচ্ছে মার্কেট নিশে, অর্থাৎ ছোট ছোট অংশ, অর্থাৎ যাদেরকে আলাদা করে একেবারেই স্পেসিফিক, অর্থাৎ ক্ষুদ্র একটি অংশ, সেটা শুধুমাত্র তারই ক্রেতা, তার পণ্য বা সেবার ক্রেতা, তাদের জন্যই। যেমন ধরা যাক যে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যারা শুধুমাত্র অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষাদান করে, বুঝতেই পারছো এটা আসলে সমগ্র দেশব্যাপী এটার বিস্তৃতির বা প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ভোক্তা এর সুবিধা পাওয়ার দরকার নেই, ঠিক না? যারা শুধুমাত্র যে সমস্ত শিশুরা অটিজমে আক্রান্ত, শুধুমাত্র অটিজম, নট প্রতিবন্ধী। আবার যদি আমি প্রতিবন্ধী বলি, সেখানে শুধুমাত্র প্রতিবন্ধী এবং শিশু, এই যে অংশটা, ক্ষুদ্র অংশ কেন্দ্রীভূত করে যখন বাজারজাতকরণ, শিক্ষার ক্ষেত্রে যদি বলি, এটা আমরা বাজারজাতকরণ কথাটা অমুনাফা, অলাভজনক বাজারজাতকরণের কথাই বলতে পারি, ঠিক না? তাহলে কেন্দ্রীভূত বাজারজাতকরণ কিছুটা বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে ইংরেজি সংজ্ঞা দিলেই তুমি বুঝতে পারবে। সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড বা নিশে marketing is a market coverage strategy in which a firm goes after a large share of one or few segments of a niche, অর্থাৎ বিশাল বাজারের মার্কেট শেয়ারের একটা অংশ, তার মানে সমগ্র বাংলাদেশে 16 কোটি মানুষ, তার ক্ষুদ্র একটি অংশ হচ্ছে অটিজমে আক্রান্ত, তাদের উদ্দেশ্য করে যদি কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান, এখন আমি যদি এটা একটা সেবা, যদি হয়তো নিশে মার্কেটিংয়ে যদি প্রোডাক্টের কথাই বলি, সেটা হতে পারে ধরা যাক যারা খুব বয়স্ক সিনিয়র সিটিজেন, তাদের যে সেবা বা প্রোডাক্ট, ওষুধ হতে পারে, তাদের জন্য ভেরি স্পেসিফিক ওল্ড এজ যে
যে ক্রাইসিসগুলো আছে তা মিট আপ করার জন্য, অর্থাৎ এদের সংখ্যাটা কম কিন্তু তাদের একটা চাহিদা পূরণ করার মতো একটা পদ্ধতি হচ্ছে কেন্দ্রীভূত বাজারজাতকরণ। সেটা সেবার ক্ষেত্রে দুটো উদাহরণে সেবার দিলাম, পণ্যের ক্ষেত্রে হতে পারে। পণ্যের ক্ষেত্রে এরকম যে অনেক ক্রেতা আছেন, তারা হয়তো কিছু প্রোডাক্ট হয়তো, যেমন ধরা যাক বিদেশি, হ্যাঁ, সারা বাংলাদেশে তো বিদেশি, বাংলাদেশি, তার কিছু অংশ আছে ইউরোপিয়ান, আমেরিকান, এরকম তাদের যে পণ্যটা সেটাই হচ্ছে নিশে, অর্থাৎ তাদের যে চাহিদা, যে সেই পণ্যই বলা হোক আর যাই বলা হোক, ভেরি স্পেসিফিক প্রোডাক্টও আছে, তোমরা যখন পড়বে নিশ্চয়ই বুঝতে পারবে। তাদের জন্য সরকারি অনুমতিও আছে, সেই পণ্যগুলি, সেই পানীয় হতে পারে, তাদের জন্য অনুমতি, এই লাইসেন্স আছে, তাদেরকে দেওয়া যেতে পারে, বিপণন করা যেতে পারে তাদের জন্য। এটাই হচ্ছে এই যে ক্ষুদ্র অংশ, সেটি হচ্ছে নিষেধ। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে আমি আলোচনা করব ছোট প্রশ্ন, ক্ষুদ্র বাজারজাতকরণ, মাইক্রো মার্কেটিং। মাইক্রো মার্কেটিং বিষয়টা হচ্ছে একটি নির্দিষ্ট আরও বেশি ওই যে কেন্দ্রীভূত বাজারজাতকরণ এবং যেটা বলা যায় যে লক্ষ্য বাজার, তার চেয়েও খুব ক্ষুদ্র একটা অংশকে নিয়ে তাদের চাহিদা পূরণের জন্য যে চেষ্টা চালানো হয় তাই হচ্ছে ক্ষুদ্র বাজার, মাইক্রো মার্কেটিং। তার মানে যে এখানে হতে পারে হতদরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এটা আসলে সম্ভব না, কারণ তাদের জন্য পণ্য তৈরি করে সেখানে মুনাফা নিশ্চিত করা তা নাও হতে পারে। ক্ষুদ্র বলতে আমি এখানে যদি তোমাদেরকে বুঝিয়ে বলি, সেটা হচ্ছে তাদের পছন্দ, যারা খুব রিচ পিপল, যাদের চাহিদা সাধারণত কমন নয়, আনকমন। যেমন ধরা যাক তারা হয়তো সাধারণ গাড়ি না চেয়ে তাদের যে কাস্টম ডিজাইন বলা হয়, যে তাদের ইচ্ছে অনুযায়ী যে পছন্দ, সেই অনুযায়ী যখন কোনো বিক্রয়কারী প্রতিষ্ঠান, বাজারজাতকারী প্রতিষ্ঠান কার্যক্রম চালায়, তাই ক্ষুদ্র বাজারজাতকরণ। অর্থাৎ ক্ষুদ্র, অতি ক্ষুদ্র একটি অংশ, অর্থাৎ খুব ধনী পরিবারের জন্য চাহিদা পূরণের জন্য যে সমস্ত পণ্য বা সেবা বাজারজাতকরণ করা হয় তাই হচ্ছে ক্ষুদ্র বাজারজাত, মাইক্রো মার্কেটিং। আমি সংজ্ঞাটা দিলেই বুঝতে পারবে। ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রংয়ের মতে মার্কেটিং, যে মাইক্রো মার্কেটিং ইজ দ্য প্র্যাকটিস অফ রিলেটিং টেইলরিং। মাইক্রো মার্কেটিং ইজ দ্য প্র্যাকটিস অফ টেইলরিং। টেইলরিং মানে হচ্ছে কিছুটা কাস্টমাইজ, অর্থাৎ কিছুটা কম বেশি করা যায়। টেইলরিং প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং programs to suit the taste of specific individual and locations. অর্থাৎ এই যে আমি সংজ্ঞাটি করলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে হচ্ছে এই স্পেসিফিক, টোটাল জনগণের জন্য চাহে পণ্য তো তৈরি, কমন প্রোডাক্ট, যে টয়োটা করোলা বা টয়োটা সিটিজেন, এরকম যে ব্র্যান্ডগুলো সবার জন্য, হ্যাঁ, সবাই কিনতে, সবার মানে ওই শ্রেণীগোষ্ঠীর জন্য, মধ্যবিত্তদের জন্য সবাই এটা কিনতে পারে। নিম্নে প্রান্তিকের কথা বাদই দিলাম। কিন্তু ধরো সয়াবিন তেল যদি সে কিনতে চায়, এটা সবার জন্যই কম, সবাই একই দামে কিনতে হবে সবার জন্য। কিন্তু যখন খুব ধনী পরিবার হবে, সেই ক্ষেত্রে হয়তো গাড়ির কথাই যদি বলা যায়, সে এতটাই রিচ, এতটাই ধনী যে সে তার যে পণ্যটা, গাড়ির কথা বললেই খুব সহজ হবে, সে তার মনের মাধুরী মিশিয়ে একটা গাড়ি হয়তো সেই কোম্পানির কাছ থেকে কিনতে চাইবে। যেমন একটি আরও সহজ করে দিব, সৌদি রাজপরিবারের যুবরাজ যদি একটি গাড়ি কিনতে চায় মার্সিডিজ বেঞ্জ কোম্পানি থেকে, সে হয়তো ওই গাড়িতে তার নিজের ইচ্ছাটা সেই জানাতে পারে যে এই গাড়ির রঙটা খুবই আলাদা হবে, একেবারে এমনকি যদি বলা হয় যে সোনা দিয়ে গোল্ডেন কালার করে দিতে হবে এবং সেখানে গোল্ড থাকতে হবে, সেখানে চাকা 4টির পরিবর্তে 6টি থাকতে হবে, সেখানে অনেক সুবিধা থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে একটি চলমান বাড়ি করে দিতে হবে গাড়িটাকে। আমরা প্রায় বিদেশি চ্যানেলে লক্ষ্য করি, সেটা হচ্ছে আসলে তাই। ক্ষুদ্র বাজারজাতকরণ এটা আমার আসলে একটি লাইনেই লিখলেই চলে, তোমরা তো লিখবা 1 লাইন 2 লাইন, বিশেষ করে ছোট প্রশ্নের জন্য। কিন্তু তোমাদেরকে এত কথা বলার মানে হচ্ছে যে বোঝানোর জন্য
যে ক্ষুদ্র বাজারজাতকরণ মাইক্রো মার্কেটিং হচ্ছে ওই সকল ব্যক্তি বা পছন্দকে গুরুত্ব দিয়ে যখন বিপণনকারী প্রতিষ্ঠান পণ্য বা সেবা বিপণন করবে। যেমন আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, আমি পশ্চিমা দেশের একটি বিজ্ঞাপনে লক্ষ্য করেছিলাম, গ্লাসিয়ার ওয়াটার। গ্লাসিয়ার মানে সেই মিনারেল ওয়াটার, একই পানি, মানে পানীয়, এক গ্লাস পানি যেটা ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, কিন্তু একটা মিনারেল ওয়াটার হয়তো বড় জোর 1 লিটারের দাম হয়তো আমাদের দেশে হতে পারে 25 টাকা, কিন্তু ধরো এই গ্লাসিয়ার ওয়াটার আমাদের দেশে নাই। আমি যতটুকু অর্থাৎ হিমালয়ের সে 28,000 ফুট উপর থেকে যখন একেবারে ভার্জিন আইস কেটে সেটাকে মিনারেল করা হবে, পানি তৈরি করা হবে, সে যেখানে অন্য কোনো দূষণ নাই, শুধুই H2O বা অন্য কোনো থাকতে পারে প্রাকৃতিক, যা কোনো দূষিত নয়, সেটা ওখান থেকে এনে কাস্টমারের জন্য দেয়া। এই যে গ্লাসিয়ার ওয়াটার মানে সেই হিমালয়ের বরফটাকে যখন বাজারজাতকরণ করা হবে, সেটার দাম বুঝতেই পারছো, সেটা যে অনেক দামি হবে এবং সেটা যে তার ক্রেতা যে অনেক ধনী হবে, এটা ধরেই নেওয়া যায়। তাদের উদ্দেশ্যে যখন, অর্থাৎ এই যে সমাজ ব্যবস্থায় এখন তোমরা লক্ষ্য করবে, কিছু কিছু ক্রেতা খুব দামি, খুব আনকমন, খুবই অদ্ভুত ধরনের চাহিদা সে উপস্থাপন করে বিপণনকারীর কাছে। তখনও এই নিশ্চয়ই বিপণনকারীরা যদি মনে হয় যে এটা তার জন্য লাভজনক, নিশ্চয়ই সেই পণ্য বা সেবা বিপণনের উদ্যোগ নেয়। এটা তার মধ্যে একটি ক্ষুদ্র বাজারজাতকরণ যে কৌশল, এটা তার মধ্যে একটি। প্রিয় শিক্ষার্থী, এরপর আলোচনা করব লোকাল মার্কেটিং। ভেরি সিম্পল, স্থানীয় বাজারজাতকরণ। এর মানে হচ্ছে যেমন কোনো একটি জায়গার স্থানীয় চাহিদা পূরণের জন্য যে মার্কেটিং, যে বাজারজাতকরণ কৌশল, তাই হচ্ছে স্থানীয় বাজারজাতকরণ। অর্থাৎ যেমন ধরা যাক, ঢাকা শহরকে কেন্দ্র করে যখন বাজারজাতকরণ, তখন হবে এটা ঢাকা শহর ভিত্তিক মার্কেটিং। যখন তুমি উপশহর বা কোনো একটা ঢাকার চেয়ে অনেক দূরের একটি শহর যেখানে জনগণের সংখ্যা কম, সেই শহরকে অর্থাৎ স্থানীয় মানুষের চাহিদা পূরণের জন্য স্থানীয় শহরের স্থানীয় থানা বা একটি দল, একটি প্রতিবেশী, এমনকি একটি গোষ্ঠী, একটি কমিউনিটির চাহিদা পূরণের জন্য যে কার্যক্রম, তাই হচ্ছে স্থানীয় বাজারজাতকরণ, লোকাল মার্কেটিং বলা হয়ে থাকে। সংজ্ঞা দিলেই তুমি বুঝতে পারবে। লোকাল মার্কেটিং এটা অনেকটা কাস্টম ডিজাইনের জন্য, সবার জন্য না, সেই স্থানীয় চাহিদা পূরণের জন্য। লোকাল মার্কেটিং ইজ এ টেইলরিং ব্র্যান্ড অ্যান্ড প্রমোশনস টু দ্য নিডস অ্যান্ড ওয়ান্টস of local customer groups, cities, neighborhoods and even specific stores. অর্থাৎ এটা আরও ক্ষুদ্র বাজারজাতকরণ হচ্ছে ক্ষুদ্র, কিন্তু সেখানে হয়তো ক্রেতার যে বিত্তের যে ব্যাপারটি, সেটি হয়তো ক্রেতার যে সামর্থ্যের ব্যাপারটি খুব সাদামাটাই হবে। স্থানীয় জনগণের যে ক্রয় সামর্থ্য, ক্রয় ক্ষমতা, তার উপর ভিত্তি করেই এই স্থানীয় বাজারজাতকরণ কৌশল নেওয়া হয়ে থাকে। এটি সাধারণত যখন আমরা লক্ষ্য করি, বেশ 50-এর দশকে, 60-এর দশকে যে সমস্ত ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে, অর্থাৎ কৃষক তার উৎপাদিত শস্য স্থানীয় বাজারেই বাজারজাতকরণ করতে, এটাই আসলে স্থানীয় বাজারজাতকরণ। তারা আসলে তাদের পক্ষে বা ঢাকা থেকেও সেখানে যে সেই ধরনের পণ্য এনে বিক্রি করাটা, তখন ঢাকা শহরের হয়তো সেই চাহিদাটা তেমন ছিল না, সেই ব্যবস্থাটা। কিন্তু এখন হয়তো সে তার পরিবর্তন হয়েছে, কিন্তু এই কৌশলটি রয়ে গেছে। কিন্তু এই কৌশলটি শুধুমাত্র যে শাকসবজির ক্ষেত্রে প্রযোজ্য তা না। আসলে শাকসবজির ক্ষেত্রে সারা বাংলাদেশটাই আসলে বাজার, স্থানীয় বাজার হতে পারে না। কিন্তু স্থানীয় বাজারের কথা যদি বলি, দুধটা পরিবহন অত্যন্ত ঝামেলা সম্পন্ন, বিশেষ করে ক্ষুদ্র উৎপাদনকারীর জন্য স্থানীয় বাজারে, স্থানীয় যে এলাকায় সে তার ক্ষুদ্র যে ব্যবসায়ী, ক্ষুদ্র যে বাজারজাতকারী, তার স্থানীয় বাজার চাহিদা পূরণ করাই হচ্ছে স্থানীয় বাজারজাতকরণ। এটা হচ্ছে সহজ একটি এক্সাম্পল। সুতরাং এই সংজ্ঞাটি আবার করছি, লক্ষ্য করো। ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রংয়ের মতে লোকাল মার্কেটিং ইজ টেইলরিং ব্র্যান্ড, অর্থাৎ ওই স্থানীয়তেই খুব বিখ্যাত। যেমন ধরো যাক, এই যে লোকাল স্থানীয়ভাবে বিখ্যাত, যেমন ময়মনসিংহের মন্ডা, ঠিক না? তারপরে হচ্ছে যেরকম
অনেক জায়গার মিষ্টি আছে খুব বিখ্যাত, চমচম আছে কোনো এক জায়গার, তারপর দই হচ্ছে বগুড়ার। এই যে যে যদিও এর এর বিকাশ অনেক লাভ করেছে, কিন্তু এখনো এক সময় তার স্থানীয় বাজারের জন্যই কার্যক্রমটি চালিয়েছিল। বিষয়টা এরকম। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমি আলোচনা করব ব্যক্তিগত বাজারজাতকরণ। এই পয়েন্টগুলোতেই বুঝতে পারছো যে আস্তে আস্তে ক্রমান্বয়ে মার্কেটিংটা আরও বেশি স্পেসিফিক হয়ে যাচ্ছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল মার্কেটিং। অনেকটা ক্ষুদ্র বাজারজাতকরণে ইন্ডিভিজুয়াল মার্কেটিং হচ্ছে, অর্থাৎ শুধু ব্যক্তিকে উদ্দেশ্য করে একেবারে স্পেসিফিক, খুব এখানে একজন কাস্টমার তার ব্যক্তিগত রুচি পছন্দ অনুযায়ী যখন পণ্য চায়, সেই চাহিদাকে পূরণ করে থাকে যে পদ্ধতিতে, যে কৌশলে, তাই হচ্ছে ব্যক্তিগত বাজারজাতকরণ, অর্থাৎ ইন্ডিভিজুয়াল মার্কেটিং। সংজ্ঞা দিলেই বুঝতে পারবে। ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রংয়ের মতে ইন্ডিভিজুয়াল মার্কেটিং tailoring products and marketing programs to the needs and preference of individual customer, একেবারে একক কাস্টমারের জন্য, যখন অনেকটাও সেই গাড়ির ক্রেতাদের মতো যারা খুব ধনী এবং তার নিজের ইচ্ছা মতো চাচ্ছে পণ্যটা, সেই কোনো ক্ষেত্রে কোনো পয়েন্ট তোমার কাছে একই রকম লাগবে, কিন্তু কিছুটা আলাদা আছে। ক্ষুদ্র বাজারের সংখ্যাটা বেশি হতে পারে, স্থানীয় বাজারের সংখ্যাটা আরেকটু বেশি, কিন্তু ব্যক্তিগত বাজারটা আরও বেশি কম, আরও কম হবে, ঠিক না? সংখ্যাটা কম। ব্যক্তিগত, একেবারে ব্যক্তিকেন্দ্রিক। হ্যাঁ, এই যে ব্যক্তিগত বাজারজাতকরণ হচ্ছে ব্যক্তিগত ক্রেতার প্রয়োজন আগ্রহ অনুযায়ী পণ্য বা সেবা কর্মসূচি, তাই হচ্ছে ব্যক্তিগত বাজারজাতকরণ। তোমরা এরকমভাবেই বিষয়গুলো দেখবে। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে যে ছোট প্রশ্নটি আলোচনা করব, তা হচ্ছে পণ্যের অবস্থান। পণ্যের অবস্থান, অর্থাৎ এখানে পণ্যের অবস্থান আর বাজারের অবস্থান কিন্তু এক নয়। তোমরা লক্ষ্য করো, এই দুটি প্রশ্ন কিন্তু একটু আলাদা। পণ্যের অবস্থান হচ্ছে প্রোডাক্ট পজিশনিং, মানে হচ্ছে যে অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরিবেশে, অর্থাৎ প্রায় প্রতিটা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় সামিল হয় যখন পণ্যগুলি বেশ ক্রেতাদের চাহিদা তৈরি করতে সমর্থ হয়। একই ধরনের পণ্যের ক্ষেত্রে, নিত্য নৈমিত্তিক পণ্যের ক্ষেত্রে, যা তার প্রতিদিনই চাহিদা পূরণ করে, বিস্কিট হতে পারে, চানাচুর হতে পারে, এমনকি এখন দেখা যাচ্ছে যে চালের বাজারজাতকরণ হচ্ছে প্যাকেটে। আমরা একসময় লক্ষ্য করেছি লবণ মানুষ খুচরো কিনে আনত, অর্থাৎ সেখানে প্যাকেজিংয়ের কোনো বিষয় বলাই ছিল না। আমার ধারণা অদূর ভবিষ্যতে হয়তো আফটার 10 years এমন কিছু নাই যে তুমি প্যাকেটে পাবা না। প্যাকেট মানে হচ্ছে একটা নিশ্চয়তা, কোনো একটা প্রতিষ্ঠান দায়িত্ব নিয়ে সেই পণ্য বা সেবা বিপণন করবে। মানে সেবার ক্ষেত্রে প্যাকেটটা হয় না, কিন্তু পণ্যের ক্ষেত্রে নিশ্চিত। কিন্তু সেবাটাও মানে সেই প্রাতিষ্ঠানিক যে আইডেন্টিটি, প্রাতিষ্ঠানিক যে পরিচিতি, সেটা লাভ করবে। যেমন আমরা প্যাকেটের ক্ষেত্রে তো একটা প্রতিষ্ঠানের যে বিক্রয়কারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, এমনকি টোল ফ্রি ফোন নাম্বারও থাকছে, সেটা থাকবে অদূর ভবিষ্যতে। আমি যেটা বলতে চাচ্ছি, হয়তো আফটার 10 years every individual product you can get from market by packaging. এটা অর্থাৎ প্যাকেট ছাড়া তুমি এটা আনতে পারবে না, ঠিক না? প্যাকেটের মাধ্যমে ডিম, কাঁচামরিচ, ধনেপাতা, যেমন তুমি আমরা লক্ষ্য করি যে যখন আমরা ডিসকভারি চ্যানেলে দেখি, প্রায় লক্ষ্য করি যে প্রতিটা, এমনকি তাদের সবজিটাও প্যাকেট হচ্ছে, সেখানে সিল থাকতেছে, ডেট থাকতেছে। যেমন লেটুস পাতার বিপণনকারী প্রতিষ্ঠান, বিশাল কারখানা, বিশাল, সেটা আমি ডিসকভারিতে দেখলাম। সেই লেটুসের কারখানার লেটুস পাতাটিও বাজারজাতকরণ হচ্ছে প্যাকেটে, কলা প্যাকেটে, ডিম প্যাকেটে। এই প্যাকেট মানে হচ্ছে, অর্থাৎ এই যে মৌলিকীকরণ মানে হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান দায়বদ্ধ যে পণ্যটি তারা ভালো মানের এবং ক্রেতা এর দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, যদি হয় ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে, বিষয়টা এরকম। তো পণ্যের অবস্থানটা আলোচনা করছিলাম। পণ্যের অবস্থান হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিযোগী পণ্যের তুলনায় যখন ক্রেতাদের মনে পণ্যটি যে স্থান দখল করে, অর্থাৎ অনেকটা বাজারে অবস্থান গ্রহণের মতোই।
অর্থাৎ পণ্যটি, এখানে পণ্যের অবস্থান গ্রহণ হচ্ছে ওই পণ্যটা ক্রেতার মনে বিশেষ কোনো, যেমন ধরা যাক ইয়াং জেনারেশন, তারা যে খুব রিসেন্ট যে বাজারজাতকরণ করা হয়েছে আইফোন 12, সেটা তার মনে খুব স্থান করে নেয়, কিন্তু সে হয়তো ওটি কিনতে নাও পারে, এরকম একটি ব্যাপার। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই থাকলো। নিশ্চয়ই আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে পরবর্তীতে আলোচনা করব।